জানাচ্ছি। আমরা শুরু করছি আমাদের অন জব পেইন্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড ডেমনস্ট্রেশন আন্ডার PEIMU LGED। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহ। আচ্ছা, আমরা সকলেই তাহলে আগে পরিচিত হইনি। আসলে আমরা এখানে এত মানুষ রয়েছি, কে কোথা থেকে কোন ডেজিগনেশনে। তো আমি অনুরোধ করব এ পাশ থেকে একে একে একটু বলার জন্য। এখানেও আমি রিসেন্টলি জয়েন করেছি অ্যাজ এ ডিরেক্টর এলিট গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এলজিডির সকল লেভেলের কর্মকর্তা এবং অংশগ্রহণার্থী, আসসালামু আলাইকুম। আমরা আসলে ডেভেলপমেন্ট ওয়ার্ক করি, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ক করি। এলজিডি যে ডেভেলপমেন্টগুলো করি আমরা, তার একটা বড় অংশ হলো বিল্ডিং। আমাদের আসলে বিচরণটা রোডের ক্ষেত্রে বেশি, ব্রিজের ক্ষেত্রে বেশি, তার বিল্ডিংয়ের অবস্থানটা আসলে বলা যায় 4 নম্বর। তো এদিক দিয়ে বিল্ডিংয়ের কাজ আমরা যেগুলো করছি সেগুলো তো আমার নিজস্ব চিন্তা ভাবনা অনেক একটু আমরা পিছিয়ে আছি। এই যে ঢাকার যে প্রজেক্টটা দৃষ্টিনন্দন প্রজেক্ট, এটা কিন্তু স্পেসিফিক এর একটা নামের মধ্যে একটা বৈশিষ্ট্য ফুটে উঠছে যে দৃষ্টিনন্দন, তার মানে অ্যাট্রাকটিভ করতে হবে, বিউটিফুল। এই বিউটিফুলে এই একটা বিউটিফিকেশন বা বিউটিফিকেলে এর 8-10টা কম্পোনেন্ট আছে। যেমন বিউটিফিকেশনের জন্য একটা জিওমেট্রিটা কেমন, আমার বিল্ডিংয়ের শেপটা কি, এটা একটা বিউটিফিকেশনের অংশ। ভিজুয়ালিটি, আমার বাইরে থেকে দেখতে কেমন লাগতেছে, এটা একটা অংশ। কালার খুব চমকপ্রদ না সাদা মাটা, এই কালারটা একটা অংশ। সেই আজকে এই 8-10টা কম্পোনেন্টের মধ্যে যে দৃষ্টিনন্দনের মধ্যে যে ভাইটাল যেটা, সেটা হচ্ছে আমার কালার। এই কালারটা নিয়েই কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠান। তো এই কালারটা কেন প্রয়োজন হচ্ছে, আমরা ইতিপূর্বে দেখেছি, আমি এখানে অল্প দিন হয়ে আসা, বিভিন্ন স্কুলে গেছি, আমাদের এখানে একটা বড় শর্টফল হচ্ছে কালারে। ডিজাইন কিন্তু আমার সুন্দর আছে, সুন্দর ডিজাইন করছে যেটা, কিন্তু প্র্যাকটিক্যালি আমি যে এটা পাবো মাঠে গিয়ে, এটা আমি পাচ্ছি না। দেখা যাচ্ছে ডিজাইন এবং প্র্যাকটিক্যাল যে কনস্ট্রাকশনের মধ্যে একটা গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপটা আমরা কমাতে চাই। আর ডেভেলপমেন্ট কাজের একটা থিওরি আছে, যদি আমরা ডেভেলপমেন্ট কাজে যা এখন একটা বিল্ডিংকে বলা হয় যে ইটস এ লিভিং বিং। একটা আমার কাজকে, ডেভেলপমেন্টকে যদি আমি একটা গাছের সঙ্গে তুলনা করি, তো গাছের পাতাটা হচ্ছে কি ক্যাপাসিটি বিল্ডিং। আমাকে কন্টিনিউয়াস ভালো কাজ চলে একটা জিনিস আমাকে রাখতে হবে, সবাইকে জানানো, ভুলগুলো ধরায় দেওয়া এবং সেই অনুভূতে সামনের দিকে আগানো। যেমন একটা গাছের পাতা না থাকলে পারে তার কাছ থেকে কখনোই ভালো ফল পাওয়া যায় না। একটা ডেভেলপমেন্ট ওয়ার্ককে যদি আমি গাছের সঙ্গে তুলনা করি, তাহলে এই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট বা আমাদের নোয়িংটা হচ্ছে এই পাতা। সুতরাং এইখানে আমাদের এই পাতাকে সবুজায়ন করতে হবে। যত সবুজায়ন করতে পারবো আমি, তত কিন্তু এই রেজাল্টটা, ফলটা আমি ভালো পাবো। আমাদের আজকের প্রচেষ্টা এটাই। আমরা নিজেরা জানবো, রঙের কাজ অনেক করেছি, আমি যতগুলো দেখছি। মানে আমি যদি কিছু ফিল্ডের কমন কিছু ইস্যু বলি, অনেক সময় লোকেরা বলছে, আচ্ছা যে স্যাম্পলটা করেছিলেন আপনারা, এটা তো সেটার মতন দেখতে লাগছে না। এটা কমন ইস্যু আর কি। আমি যদি এভাবে বলি, একই রং, একই শেড আপনার কিন্তু দিনের আলোতে, রাত্রে, আপনার মানে আর্টিফিশিয়াল এলইডি লাইটে, বিভিন্ন ধরনের আলোতে কিন্তু একটু ডিফারেন্ট দেখতে পারে। এটা কিন্তু সেরকম কিছু না। আমাদের কারখানা থেকে যখন আমরা এই রঙগুলো বের করছি, আমরা কিন্তু একটা স্পেকট্রোমিটার বলে, মিটারটা দিয়ে সংখ্যা উইথ রেসপেক্ট টু দি RGB ভ্যালিউ, বেশ কিছু নাম্বার ডায়াগনোসিস করার পরে কিন্তু এগুলি বের হয়। তো সেই ক্ষেত্রে শেড মিসম্যাচ কিন্তু হওয়ার কোনো চান্সই নাই। এবং এর বাইরে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে দ্যাট আপনার পেইন্ট যত ভালোই রং হোক, সোনার রঙও যদি হয়ে থাকে, যদি আপনার সাবস্ট্রেট সারফেস কোনো ইস্যু থাকে, তাহলে কিন্তু আপনার পেইন্ট সিস্টেম ফেল করবে, ইররেসপেক্টিভ অফ হোয়াট এভার ব্র্যান্ড আপনি ব্যবহার করবেন মার্কেট থেকে। যেমন আজকে তো আমরা অনেকগুলো জিনিস আমরা নিচে স্টাডি করব, বাট ফর এক্সাম্পল ড্যাম্প সারফেস, আপনার দেওয়ালে যদি কোনো ধরনের ওয়াটার লিকেজ থাকে, ওয়াটার সোর্স লিকেজ, ডাজন্ট ম্যাটার হোয়াট পেইন্ট প্রোডাক্ট ইজ,
হয়তোবা মার্কেট আপনি শুনবেন ড্যাম প্রুফ, অমুক প্রুফ, তমুক প্রুফ, মেবি আপ টু আ সার্টেন পয়েন্ট ইট ক্যান গিভ ইউ প্রোটেকশন, 3 months, 6 months, 9 months, বাট আপনার ওয়াটার সোর্সটাকে যদি আপনি বন্ধ না করতে পারেন, doesn't matter however good the paint product is, you know, it's good, there's going to be some problems. Anyhow, I don't want to take too much of the time. বেশিরভাগ ডিসকাশন তো আমাদের মানে প্রেজেন্টেশনের মাধ্যমে আসবে। Again, thank you very much sir, thank you very much sir, আপনারা আমাদেরকে যে সময় দিয়েছেন আজকে। আশা করি আজকে একটা ফ্রুটফুল ডেমনস্ট্রেশন হবে, এবং আমি আমার টিমকে বলেছিলাম লাস্ট উইক দ্যাট উই আর গোয়িং টু ট্রাই টু ক্যাপচার দিস অন ভিডিও, সো দ্যাট আজকে অনেক সময় দেখা যাচ্ছে যে আসলে কী হয়, আমরা যখন কোনো নতুন ক্লাসে শিখি, পড়াশোনা করি, ক্লাসে টিচার লেকচার দিল, আপনি বের হয়ে গেলে অনেক সময় কিন্তু মাথা খেয়াল থাকে না, হতেই পারে ভুলে যায় অনেকগুলো কন্টেন্ট, ইউনো। তা আমরা যেটা চেষ্টা করবো যে আজকে যে লার্নিংগুলো আমরা এখানে ক্যাপচার করতেছি, কিছুটুকু বাইট সাইজ কন্টেন্ট 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট করে ছোটো ছোটো করে, যাতে আপনাদেরকে আবার রিফ্রেশার দেওয়া যায়। যদি কোনো সময় আপনার সাইটে কোনো কিছু খেয়াল থাকে না, তাহলে এটা ইজিলি আপনারা রেফারেন্স ব্যাক করতে পারবেন। এনিহাও, আমি আর কিছু রাখলাম না। থ্যাংক ইউ ভেরি মাচ তোমার। থ্যাংক ইউ স্যার। আমি এবারে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ শরীফ হোসেন স্যারকে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ঢাকা অঞ্চল, স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি কিছু বলার জন্য। আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্পেশালি আমাদের সাথে, আমরা তো কাজ করি, আমাদের সাথে যে গেস্টরা আজকে আমাদেরকে নলেজ দিবেন, আমরা নলেজ শেয়ার করব, অ্যাকোয়া পেন্টকে আমি ঢাকা অঞ্চলের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি যে আমাদের কোয়ালিটি এনশোর করতে অ্যাকোয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে ট্রেনিং একদিন, আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ একটা কাজ এখানে এসেছি। সন্দেহ নেই যে আপনারা অনেক ব্যস্ত, আপনাদের ক্লোজিং, আপনাদের আজকে কালকের মধ্যে আপনাদেরকে অনেক কাজ করতে হবে, লট অফ পেন্ডিং ইস্যুজ আছে, আপনাদেরকে সেট হবে। এই সময় এই শিডিউলটা যদি আমরা অন্য ভেন্যুতে অন্য সময় করতে পারতাম, বেটার দ্যান দিস ডে, আমরা অনেক অনেক উপকার হতো, ভালো হতো। তো যাই হোক, যে কোনো বিষয় হোক, এটা আমরা এখানে করতে হয়েছে বা আমরা করছি। এখানে কিন্তু যে জিনিসটা আজকে আলোচিত হবে ট্রুলি ইঞ্জিনিয়ারিং, এখানে কোনো লিটারেচার সাহিত্যের কোনো বিষয় না, এবং আমরা ইঞ্জিনিয়ারিং জব করি, এটা কিন্তু আমাদের খুব ভালো লাগবে। তো এটা ভালো লাগবে, আশা করি আপনারা অত্যন্ত তারা কিন্তু যারা এক্সপার্ট, আমরা যে যাই বলি না কেন, একও কিন্তু এক্সপার্ট দিস ফিল্ড। পেইন্টের ক্ষেত্রে একও এক্সপার্ট, বার্জার এক্সপার্ট যারা আছেন, তারা কিন্তু এটা ডেমনস্ট্রেশন করেন। তারা যখন ফ্যাক্টরি করেন, প্রোডাক্ট করেন, তারা কিন্তু ডেমনস্ট্রেশন করেন, তাদের ড্রব্যাক কী আছে এটা কিন্তু ওরা ল্যাবরেটরিতে চেকও করেন। তো সো আই থিঙ্ক আজকে সেশনে তারাই তো আছে রিসোর্স পারসন, এবং আপনাদেরকে সময় দিয়ে আপনারা এই কাজগুলো শিখবেন। যেহেতু আমরা এখানে এসেছি, আমরা যেন এখান থেকে উপকার আমরা পেতে পারি। পেইন্টার ভাইরা আছেন না, কয়জন আছেন দেখি? আচ্ছা, গুড কোয়েশ্চেন। আপনারা একটু বেশি শিখবেন, কেন বলি, আপনাদের হাত দিয়ে কিন্তু প্রোডাকশনটা আসবে, ঠিক আছে? আমার যদি কর্মকর্তারা যদি আপনাকে সাজেশন দেয়, যদি মনে করেন না আপনারটা বেটার, আপনি তাকে বুঝে বলবেন না দিস অরিজিনাল ওয়ে টু প্রসেস, যেটা উনি বলেছেন দিস এ প্রসেস বেসিক্যালি। তো আরও কয়টা পয়েন্ট উল্লেখ করেছেন। প্রথমে পয়েন্ট যেটা আছে, সারফেস মাস্ট বি ড্রাই। যদি আমি সারফেস ড্রাই করতে না পারি, যাই পেন্ট করেন, সোনা দিয়ে করেন, যা থাকবে না, ওর যে অ্যাডহেসিভ প্রপার্টি আছে প্রপার্টি নষ্ট করে দেবে। আর পেন্ট করলে আউটার সারফেস ইমপারভিয়াস করে ফেলে, ফলে ভিতরে যে ওয়াটারটা আছে ওটা বের হতে পারে না, ইফ্লোরেসেন্স সৃষ্টি করে, ড্যাম সৃষ্টি করে। আপনি নাথিং, এ পর্যন্ত এটা মনে হয় আর আবিষ্কার হয়নি যে আপনি পানি রেখে ড্যাম প্রুফ করবেন। এখন এটা আপনাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে ইমালশন, প্লাস্টিক ইমালশন। বাট আরেকটা প্রোডাক্টও আপনাদের এই শিডিউলে আছে, স্পেসিফিকেশান সেটা সিল্ক। বাচ্চাদের যে রুমগুলোতে সিল্ক, লাক্সারি সিল্ক যেটাকে বলে, আমরা যেটাকে বলছি মসলিন, একই শেড আমাদের এই মসলিনও আছে, এবং মসলিনের কাভারেজ সেম, বাট মসলিনের ওপাসিটি বেশি। আজকে একটা জিনিস আজকে একটা জিনিস আপনাদেরকে বলি, যে যেই প্রোডাক্টটা সিল্কি প্রোডাক্টের স্প্রেডিংটা অনেক বেশি হয়। স্প্রেডিংটা মানে ফ্লোটা, মানে আপনারা দেখবেন অলওয়েজ যে কোনো সিল্ক প্রোডাক্টের কাভারেজ একটু বেশি থাকে, এবং হ্যাঁ গ্লসও বেশি থাকে, মানে সিল্কে শিনটা বেশি থাকে, কাভারেজও বেশি থাকে, এবং এই প্রোডাক্টটা বেশি ঢাকে, দ্রুত হয়।
তো অনেক সময় মানুষ মনে করে কি যে প্লাস্টিক পেন্ট করলে বোধহয় খরচ কম আর সিল্ক করলে খরচ বেশি, বাট আমি পার্সোনালি আপনাদেরকে বলছি যেহেতু সিল্কের কাভারেজ বেশি, বরং প্লাস্টিক পেন্টের আর সিল্কের মাঝে খুব বেশি ব্যবধান হয় না। আপনারা ট্রাই করবেন, কারণ মানুষের দিন দিন রুচির পরিবর্তন হচ্ছে, মানুষের পারচেজিং পাওয়ার বেড়ে যাচ্ছে। সো আই থিঙ্ক আমরা মনে করি যে এই জাতীয় প্রোডাক্টগুলোকে আপার কোয়ালিটিতে নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে বা দায়িত্ব নিয়ে সেটা। তো আমি মনে করি মসলিন প্রোডাক্টটাকে আপনারা একটা সিল্ক ইমালশন সলিউশনে মসলিন প্রোডাক্টটাকে আপনারা দেখবেন, ডেফিনেটলি এটা ভালো কাভারেজ দিবে এবং ফিনিশিং অনেক চমৎকার ফিনিশিং আসবে। এখানেও ফর্মুলাটা হচ্ছে একটু চেঞ্জ আছে, আমি এই জায়গাটা একটু আপনাদের সাথে একটু কোচ করি, একটু এডুকেট করি যে যখনই কোনো সিল্ক নিজাম দিয়ে চলে আসো, সিল্ক এবং প্লাস্টিক পেইন্টের ব্যবহারে একটু পার্থক্য আছে। আমি কি বলবো সিল্ক এবং ইমালশনের ব্যবহার অ্যাপ্লিকেশনে পার্থক্য আছে। অনেক সময় প্লাস্টিক পেইন্টে 1 কোট সিলার 2 কোট পাট্টি দিয়ে টপ কোট করে, কিন্তু সিল্ক কোনো রং করতে গেলে যে কোনো কোম্পানির সিল্ক আপনাদেরকে অবশ্যই পাট্টির পরে অবশ্যই আরেক কোট সিলার লাগাতেই হবে, আদারওয়াইজ কিন্তু গ্লস এবং শিনটা আসবে না। আমি কি বোঝাতে পেরেছি? আমার মনে হয় এখানে যদি কোনো কন্ট্রাক্টর ভাই বা পেইন্টার ভাই থাকে ওনারা আমার সাথে একমত আছেন। প্লাস্টিক পেইন্ট করতে গেলে 1 কোট সিলার অ্যাভয়েড করা যায়, কিন্তু সিল্কে মসলিন সিল্কে যে কোনো সিল্ক প্রোডাক্টে আপনারা কিন্তু 2 কোট সিলার ব্যবহার করতে হবে। আগে একবার পাট্টির আগে 1 কোট, দেন পাট্টি, আবার পাট্টির পরে 1 কোট, তারপরে সিল করা। কি ঠিক আছে? মনে থাকবে? থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, না আপনাদের স্যার সিল্কও আছে না, ওখানে সিল্কের ইয়ে ছিল কিন্তু স্যার, আছে সিল্ক একটা জায়গায়, একটা না দুটো ওয়ালে সিল্ক আছে। না, আমাদের কাছেও কিন্তু আপনার 10 ইয়ার্স প্রোডাক্ট আছে, কিন্তু অ্যাকচুয়ালি স্যার আপনাদের মাস্টার শিডিউল যতক্ষণ না চেঞ্জ না হবে আমি তো সেই প্রোডাক্টটাকে এখানে আনতে পারছি না। কারণ যখন এই প্রোডাক্টটা যদি 120 টাকা পার স্কোয়ার মিটার খরচ থাকে, ওটা মেবি 150 টাকা বা 160 টাকা। এখন আপনার শিডিউলে কিন্তু ওগুলো এখনও হ্যাঁ অবশ্যই স্যার, ঠিক আছে স্যার, অবশ্যই স্যার। তো এটা হচ্ছে স্যার একটু আমাদের এই প্রোডাক্টের ফিচার, বেনিফিটস, অ্যাডভান্টেজগুলোর একটা স্ন্যাপশট। এবার আসি হলো আমি আউটার পার্টে, আউটার কোর্টে, যেটাকে আমরা মধ্যা ভাষায় ওয়েদার কোর্ট বলি। আমি আজকে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, এই ফোরাম থেকে আমরা আজকে একটা জিনিসকে মাথা থেকে বের করে দিতে চাই। এটা আমি মনে করি এটা আমার রেসপন্সিবিলিটিস। কীরকম? আমরা মনে করি যে বাইরে রং করতে গেলে একটা নাম আমাদের মাথায় কাজ করে, সেটা হচ্ছে ওয়েদার কোড। ঠিক, সবাই আমরা ওয়েদার কোড বলি না? কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা ওয়েদার কোড কথাটা ভুলে যান। ওয়েদার কোড যখনই আপনি বলছেন তখন পার্টিকুলারলি একটা কোম্পানিকে আপনি ইন্ডিকেট করছেন, সেটা কি আমাদের করা উচিত? সেরকম প্রোডাক্ট থাকলে আমরা তো 10 বছরে দিয়ে যাব, এবং আলটিমেটলি এই রংটাকে করা এবং সেটা সাস্টেইন করা, এই সাস্টেনেবল করার জন্য এটি আমি পরের ধাপটা একটু সময় থাকলে হয়তো বলতাম, উনি বলুক, মাঝে মধ্যে আমি হয়তো একটু সাপ্লিমেন্ট করবো। আমার সময় যেহেতু একটা ফ্যাক্টর আছে, উনি কমপ্লিট করুন। যদি সারফেসের কোনো বা সাবস্ট্রেটের কোনো প্রবলেম থাকে, সারফেসটা ভেজা, প্রচুর পরিমাণে ময়েশ্চার আছে, ময়েশ্চারটার মানে পেইন্ট করার উপযোগী ময়েশ্চার লেভেলটা মেজার করা হয় নাই, তাহলে একটা প্রবলেম আসবে। আর একটা প্রবলেম আসবে যদি পেইন্টের কোনো প্রবলেম থাকে,
আমি অ্যাজ এ ম্যানুফ্যাকচারার আমার প্রবলেম, পেইন্টের প্রবলেম, সে কারণেও প্রবলেম হতে পারে। আমি তো আমার দায় অস্বীকার করতে পারবো না, হইতেই পারে। আরেকটা হচ্ছে হলো যে পেইন্টারের প্রবলেম। পেইন্টার ভাইয়েরা কিন্তু মাইন্ড করবেন না, এটা কিন্তু একদম ওপেন ডিসকাশন। কারণ আপনি ভালো কন্ট্রাক্টর, আপনি যাকে দিয়ে কাজটা করাচ্ছেন মেবি ও হয়তো বা এখনও অত ইমপ্রুভ হয় নাই, আপনার মতো এক্সপার্ট হয় নাই, তো তার কারণেও হতে পারে না। তাহলে বেসিক যে 3টা ফ্যাক্টরে পেইন্টটাকে ফেল করে সেটা হলো সারফেসের প্রবলেমের কারণে, পেইন্টের প্রবলেমের কারণে, পেইন্ট ইটসেলফ প্রবলেম, অথবা পেইন্টার বা অ্যাপ্লিকেটর যে অ্যাপ্লিকেশনটা করছে অ্যাপ্লিকেটরের প্রবলেমের কারণে। আর কখন এই কমন প্রবলেমটা মেবি এনি অফ দ্য ফলোয়িং, সেটা হলো যে এটা ইনক্যান স্টোরেজ ডিফেক্ট হতে পারে, মানে কন্টেনারের ভিতরে যখন রঙটা থাকে এটা একটা প্রবলেম হয়। অ্যাপ্লিকেশনের সময় প্রবলেম হয়, যখন লাগাচ্ছেন তখন ব্লিস্টারিং হয়ে যাচ্ছে, ওপাসিটি ভালো আসতেছে না, ঢাকতেছে না, কাভারেজ কম পাচ্ছেন, অনেক ধরনের প্রবলেম হতে পারে এটা লাগানোর সময়। আরেকটা হতে পারে ডিউরিং সার্ভিস লাইফ, আপনি রং করে টোরে বিল্ডিং হ্যান্ডওভার দিয়ে চলে গেছেন, তারপরে প্রবলেম হতে পারে, তাই না? এই হচ্ছে হলো পেইন্টসের কমন কতগুলা স্টেজ অফ প্রবলেম, ডিফেক্টস। এবং এই নেচারটা কি, পেইন্টসের ডিফেক্টের নেচারটা কি, যে ভেজা ডিউরিং অ্যাপ্লিকেশান, একটু আগে বললাম সার্ভিস লাইফে প্রোডাক্টটা যদি অ্যাবিউজ হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, প্রোডাক্ট অ্যাবিউজ হওয়া। প্রোডাক্ট অ্যাবিউজ মানে কি, যে আপনাকে বলা হচ্ছে যে এই এনামেল পেইন্টটাতে বা এই সিলারটাতে আপনাকে 100% পানি দিতে হবে অথবা 50% পানি দিতে হবে, আপনি 200% পানি দিয়ে ফেললেন, তাহলে প্রোডাক্টটাকে অ্যাবিউজ করা হলো। আপনাকে বলা হচ্ছে যে প্লাস্টিক পেইন্টে বা ওয়েদার আউটার কোটে কখনোই চক পাউডার ব্যবহার করা যাবে না। এখন সাইটে কোনো একটা কন্ট্রাক্টর চক পাউডার ব্যবহার করলো, প্রোডাক্টটাকে অ্যাবিউজ করা হলো, তাহলে প্রোডাক্ট অ্যাবিউজ করা হলে কিন্তু প্রোডাক্ট ফেল করবে, তখন কিন্তু ম্যানুফ্যাকচারারের ঘাড়ে চলে আসে এটা। সো প্রোডাক্ট অ্যাবিউজ যদি হয়, দেন পুয়ার সারফেস প্রিপারেশন, সারফেসটা পুয়ার প্রিপারেট করা হয়েছে সাফিসিয়েন্টলি। আমরা একটা ট্রেনিংয়ে আমরা শিখেছিলাম যে কোনো পেইন্টের জন্য 70% হচ্ছে হলো সারফেস প্রিপারেশন আর অনলি 30% অ্যাপ্লিকেশন। এবং বিশেষ করে এটা তো ওল্ড সারফেসে, মানে রিপেন্টিংয়ের জন্য, যে পুরনো বিল্ডিংয়ের জন্য তো অবশ্যই 70% সারফেসটাকে প্রিপেয়ার করতে হয়। পুরনো রং, পুরনো যে গ্রিজ, পুরনো শ্যাওলা, মস, অ্যালগি, এগুলোকে সব রিমুভ করতে হয়। এবং সেখানে দেখা যায় রং করতে সময় লাগে 3 দিন, সারফেস প্রিপেয়ার করতে সময় লাগতেছে 7 দিন, এই মোট 10 দিন। যদি টোটাল 10 দিনের একটা টাইম ফ্রেম থাকে, 7 ডেজই লাগতেছে আপনাকে ক্লিন করার জন্য। সো দ্য সারফেস প্রিপারেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর এনি ফ্রেশ পেন্টিং অর রিপেন্টিং, নতুন দেয়াল হোক আর পুরনো দেয়াল হোক। আরেকটা হতে পারে যদি পুয়ার ওয়ার্কম্যানশিপ হয়, ওয়ার্কম্যানশিপটাই পুয়ার, সেটা মেশনারি ডিফেক্ট হতে পারে, সেটা রাজমিস্ত্রি বা যা পেইন্টারে যারা ঘষা মাজা পুয়ার ওয়ার্কম্যানশিপের কারণে, বা বালু টালু মিক্সিং এগুলাতে যদি প্রবলেম থাকে সেটার জন্য হতে পারে। প্লিজ আমি স্যার বুঝি নেই। হ্যাঁ দেওয়া যাবে। আমি স্যার না 3 কোটের পর আপনি যদি ভালো করে ঘষতে পারেন বাইরের দেয়ালটাকে, ঘষে যদি 1 কোট সিলার দিয়ে 2 কোট করেন বেস্ট। কিন্তু আপনার এটা কত দিনের বিল্ডিং ছিল, 8-10 বছরের আগের পুরনো বিল্ডিং যদি হয় তাহলে 3 কোট দিলে কোনো সমস্যা নেই। বাট আপনার অনেকে আছে যে 3-4 বছর পরে রং করে, 3 বছর 4 বছর 5 বছর পরে, তাহলে আপনার 2 কোট করলে সমস্যা নেই। এটা কন্ডিশন, আপনার সারফেস মানে কন্ডিশনের উপরে ডিপেন্ড করতেছে। তাহলে আরেকটা হলো কোয়ালিটি অফ পেন্ট, পুয়ার ডিফেক্টিভ আর পুয়ার কোয়ালিটি অফ পেন্ট। মানে এটা আমার যদি ডিফেক্ট থাকে তাহলে সেখানে তো প্রবলেম আসতে পারে। এখন প্রবলেমগুলো কীরকম দেখেন, এরকম আমরা সবাই পরিচিত। দেখেন এই যে ফাঙ্গাল যখন অ্যাটাক করে ওয়ালে, এরকম দেখা যায়, এই যে ফাঙ্গাল অ্যাটাক অন ওয়াল, এই যে ফাঙ্গাল এই যে স্ক্যাটিংয়ের উপরে দেখা যাচ্ছে না, বা এই যে প্যাচ হয়ে গেল, সুপ হয়ে যাচ্ছে, এগুলো হলো ডিফেক্ট। এটাকে মাইক্রোবায়াল গ্রোথ বলে, এটা ন্যাচারালি হয়ে যায়। ক্র্যাক, দেয়ালের মাঝে যে ক্র্যাক পড়ে, যে হেয়ার ক্র্যাক, যেটাকে আপনারা ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় হেয়ার ক্র্যাক বলেন, যে ক্র্যাক মেশনার, এই যে ক্র্যাক হচ্ছে, ফেড হয়ে যাচ্ছে, রঙটা লাগালাম এক ধরনের হয়ে যাচ্ছে আরেক ধরনের, ফেড হয়ে যাচ্ছে।
এগুলো হচ্ছিল ডিফেক্টসের এক্সাম্পল। এবার হচ্ছিল অ্যাফ্লোরেসেন্স, দেখেন একেবারে লবণ চলে আসছে দেয়ালের মাঝে, এই যে হাত দিলে ব্রিকের মাঝে লবণ, এটাকে অ্যাফ্লোরেসেন্স বলছে। চকিং, রং করার পরে এরকম হাত দিয়ে ঘষাচ্ছে, ঘষার পরে হাতে চক পাউডার চলে আসতেছে। প্যাচিনেস বা ড্যাম্প, এই যে ড্যাম্প, এই যে ড্যাম্পগুলা, এগুলো হচ্ছে হলো ডিফেক্টস, এগুলো আমরা দেখি সচরাচর। আর হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো মেশনারি ডিফেক্ট। আপনার এখানে যখন ঢালাই দেওয়া হচ্ছে কিংবা প্লাস্টার করা হচ্ছে, মেশনারি এই এত বড় হোল যদি থাকে, তাহলে কি করে রং দিয়ে আপনি এটাকে রিকভার করবেন? এটা এক নম্বর সত্য, এটা ফেল করলে আলটিমেটলি লাভ নাই। যে জুন মাস আসছে, ফাইনাল বিল দিতে হবে, আমাকে রং করে ফেলতে হবে, এটার প্রয়োজন নাই। আমরা এতদিন দেরি করতে পারছি, 1 মাস ওয়েট করতে হবে। এবং এটা মেজারমেন্ট করার জন্য আমার মনে হয় যে ময়েশ্চার মাপার একটা যন্ত্র আছে, ময়েশ্চার মিজার, সেটার দাম কত? আমার মনে হয় যারা পেন্টার তাদেরকে সবার কাছে আসে না একটা করে, যারা পেন্টার, মেশিন মিস্ত্রি, তাদের কাছে নাই। টাকা তো উচিত, নাহলে সে গিয়ে কীভাবে কনফার্ম হবে? টাকা উচিত, নাহলে তো আমরা তো চোখে দিয়ে বুঝবো না যে 20% পজিশ আছে কিনা। ওটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আপনারা যদি যারাকে পেন্টার মিস্ত্রি বলতেছেন তাদেরকে অবশ্যই দেবেন, নাহলে তো লাভ হবে না। আমরা বাইরে থেকে বলবো যে হ্যাঁ হয়তো শুকিয়ে গেছে, তাড়াতাড়ি করে ফেল, বাস্তবে হয়তো 25% ময়েশ্চার আছে, তাহলে তো আমরা রেজাল্ট পাবো না। তো আমার এই কটা রিকোয়েস্ট যে 1 নম্বর ট্রেন আপ মিস্ত্রি হতে হবে, কোম্পানি থেকে পেন নিতে হবে, এবং আমাদের যারা আসছেন টেকনিক্যাল লোকজন, সুপার ইঞ্জিনিয়ার, সাব ইঞ্জিনিয়ার, তাদেরকে এটা রিসিভ করতে হবে, আদারওয়াইজ ভালো জিনিস পাবো না। আমার কথা হচ্ছে দৃষ্টিনন্দন, আমরা কাজ করতে যাই মাঠ পর্যায়ে, আমাদের সব বিল্ডিংয়ে কিন্তু কালার আছে, অনেক কমপ্লেন আছে মাঠ পর্যায়ে মাস্টারদের কাছ থেকে যে 6 মাস 1 বছর পরে ফেড হয়ে যাচ্ছে। আমরা চাই না, যেখানে 5 to 7 ইয়ার্স আছে, কমপক্ষে 5 বছর ঠিকুক, তারপরে বলতে পারবো যে না আবার মেনটেন করতে হবে। 5 বছরের আগে আমরা কখনো এটা মানবো না। এই জন্য আপনাদেরকে এই ট্রেনিংয়ে যাতে সাকসেসফুল হয়, মানে সফল হয়, সেই জন্য আপনাদেরকে সেটা চিন্তা করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জড়াই আছে দৃষ্টিনন্দন, মানে হ্যাঁ দৃষ্টিনন্দন মানে অ্যাট্রাকটিভ করতে হবে এটাকে। আমরা এ পর্যন্ত যেগুলো হয়েছে রং, তাতে হ্যাঁ যে এ পর্যন্ত যেগুলো রং হয়েছে তাতে আমরা স্যাটিসফাইড না। ওই জন্যই আজকে এটা আলোচনা করা। আমরা আপনাদের মতামত চাইবো, যারা রং করেন বা কিছু জড়িত, এটাকে ভালো করতে গেলে কি করা উচিত আমাদের। এটা হলো আপনাদের কাছ থেকে আহ্বান, আপনারা থাকলে বলবেন, এবং এখানে যদি কেউ প্রিপেয়ার নাও থাকেন, পরবর্তীতে আমার হোয়াটসঅ্যাপে অথবা পার্সোনালি গিয়ে দিলেও আমার হবে, আপনারা ট্রেনিয়ার্স করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনাদের ট্রেন্ড গ্রুপ থাকে, দরকার হলে তাদেরকে রঙে করে ইউজ করে রং যে করবে, দরকার হলে আপনার গ্রুপ থাকলে আমরা যারা রং করবে তাদের সাথে ইন্টারেক্ট করাই দেবো, দিলে আমি চাই বেটার রেজাল্ট। আর আরেকটি কাজ যেটা আমি আপনার R&D যে আছেন তাকে আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে আপনি যদি একসময় একটু বসে, আমরা 5-7টা স্কুল দিয়ে আপনাকে ভিজিট করাতে চাই, দেখে প্রেজেন্টলি আমাদের রঙের কী কী সমস্যা সেগুলোর চিত্রসহ, সচিত্র আমার স্কুলের সচিত্র নিয়ে এসে যে প্রবলেম কজ, তারপর টেন্টেটিভ সলিউশন দিয়ে একটা মেইনটেনেন্স গাইডলাইন আমরা করতে চাই 1 পাতার। এই সাপোর্টটা যদি আপনারা দেন, তাহলে আপনাদের সাথে আমাদের পার্টনারশিপটা আরও আমার মনে হয় যে বেটার হবে। এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা, একটাই কারণে যে আমি এই রংটাকে সাস্টেইন করতে চাই, সাস্টেনেবল করতে চাই। আপনারা ম্যানেজমেন্টে তো আছেন এখানে, একটু ভেবে দেখবেন তো হয়, তাহলে আমরা এটা এই সপ্তাহ থেকেই অথবা কাল পরশু থেকে আমরা এটাকে মুভ করতে পারি। আর আমি এখন সবার কাছ থেকে আহ্বান করব যে কারো কোনো সুপারিশ আছে কিনা, একটাই উদ্দেশ্য, এই রংটাকে কীভাবে আমরা বেটার ওয়েতে নিয়ে যেতে পারি, আরও সাস্টেইন করতে পারি, এটা বিষয়ে কার কোনো সুপারিশ অথবা কোনো বোঝার অস্পষ্ট থাকলে বলতে পারেন। প্রশ্ন আছে? একদম প্রশ্ন না থাকা কিন্তু 2টা কারণ, একটা হলো কিছুই বুঝি নাই, আর একটা হলো অনেক বেশি বুঝে ফেলছি। আমি কোন দলে আমরা? আচ্ছা করুক, ওই যে পিছন থেকে এখন দেখি, প্রথম থেকে একজন বলেন, ওই যে কালো গেঞ্জি আপনি গল্প করতেছেন, বলেন দেখি আমাদের রং করতে গেলে যে স্টেপগুলো, কটা স্টেপ? হ্যাঁ, আপনি কি, আপনার পরিচয় কি, কোথাকার? দেব ধামরায় তো এই জন্য দুরবস্থা। এই এত কথা বলার পর 5কে আপনি 3-এ নামায় নিয়ে আসলেন, তাহলে কেমন করে হবে? আপনাদের কথাবার্তা ওইদিকে বলতেছেন,
আমরা এখানে সবার আগে এই যে আমার ঢাকার, আমি তো সবসময় বলি যে ঢাকার একটা এত বড় প্রজেক্ট আমরা করতেছি, কিন্তু রং বা এর অ্যাস্থেটিক্স নিয়ে আমরা কিন্তু একটু শঙ্কিত। ওই জন্য এখানে সবাইকে ডাকিনি, কিন্তু আপনাদেরকে ডাকছি জিনিসটা আপনাদের মাথায় ঢুকানোর জন্য। মাথায় না ঢুকালে তো আপনি করবেন কোত্থেকে? তা আপনি এখন যদি 3টে লেয়ার বলেন তার মানে কি? আরেকজনকে বলে দেখি, ওই কর্নারে যে আসেন বলেন দেখি, ওই কর্নারে। হ্যাঁ, আপনি চশমা, হ্যাঁ। ও আপনার আচ্ছা আচ্ছা, তাহলে এই পাশে একজনের আসছেন। এই শাকিল, তোমার দাও, তোমার সামনে জনকে দাও, তোমার সামনে জনকে। হ্যাঁ হ্যাঁ, গুড। হ্যাঁ, হ্যাঁ, আমার ড্যামনেস কত থাকবে? আচ্ছা, সেটা আমি কিভাবে চেক করব? ওই মিটার কি আছে? দেখছেন কখনো মিটারটা কেমন? তাহলে কি লাভ? অনেক উপজেলাতেই আমি জানি যারা ভালো উপজেলা ইঞ্জিনিয়ার তারা কিনে নিচ্ছে, দাম খুব কম, আপনারা এটা কিনে নিতে পারেন ইচ্ছে করলে। আর রং, আমার উদ্দেশ্য একটাই যে আমি বলতেইছি দৃষ্টিনন্দন, অথচ আমার অথবা অন্য প্রজেক্টও এই বাইরের যে বললাম যে আমার নিজের চামড়াকে আমি কখনো অপরিষ্কার রাখি না, তাহলে আমি বিল্ডিংয়ের ইয়াটা থাকবে কেন? এটা আপনাদেরকে এখন চিন্তা করতে হবে কিভাবে আমরা এই বিল্ডিংয়ের যে আউটার লেয়ার, যে স্কিন, এটাকে আমরা আরও সুন্দর রাখতে পারি। আর না, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন নাই? কোনো প্রশ্ন না থাকাতে কিন্তু আমার প্রশ্ন মানে জাগ্রত হচ্ছে যে আসলে কোনো সমস্যা আছে এখানে আর কি। এই যেটা হলো ডেমনস্ট্রেশন, যেটা হলো এই ডেমনস্ট্রেশনের পরে ফাইনাল ডেমনস্ট্রেশন সহ আগের কোনো আলোচনার উপরে কারো যদি কোনো সে থাকে বা বলার মতো বা বোঝার কোনো অস্পষ্টতা থাকে বললে তাহলে আমরা সেটা আলাপ করতে পারি। সব বোঝা গেছে? আমরা যেটা বোঝানোর জন্য যে রংটা যেন আমরা সুন্দরভাবে করি এবং সেটার জন্য সাস্টেইন হয়, টেকসই হয় আর কি, এটার কোথাও কোনো অস্পষ্টতা নাই। আচ্ছা, আচ্ছা, এখন যেহেতু রিয়াও হয়ে গেছে, লাঞ্চের সময় হয়ে আসছে, আমার মনে হয় যে হ্যাঁ কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা কি ক্লোজ করবো এখন? কি শেষ করে দিলে কি? তুমি আসো, জলিল। আচ্ছা, পার্টিসিপেন্ট যারা, তাদের যদি কোনো বলার না থাকে তাহলে আমরা ডায়াসে আসবো কিনা? আছে কারো কিছু বলার আছে? না থাকলে আমরা এখন শেষের দিকে যাব। আমার মনে হয় যে আমরা প্রথমেই আমরা যে আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? ওকে, ফাইন। ওই যে যিনি ডেমনস্ট্রেশন করলেন উনি কি এখানে আছেন? নিজাম সাহেব? আচ্ছা, উনি তো আমাদের মোটামুটি ওয়ালে আমি কাউন্ট করে দেখলাম 10টা পার্ট করেছেন কালার, তাই না? একবারে ইয়ে থেকে শুরু করে কালার 2 কোট পর্যন্ত। আচ্ছা, এই ওয়ালটা যে এই কালারটা হয়ে থাকলো, আমরা তো এই ওয়ালটাতে নিশ্চয়ই 10টা কালার এইভাবেই রাখবো না ফাইনালি। তো এটা ইরেজ করবো কীভাবে সেটা যদি উনি বুঝান। আমরা কালার ইরেজ করে তো ফাইনালি একটা কালার হবে এই ওয়ালটাতে, সেইটা কিভাবে করবেন? আমি কি বোঝাতে পেরেছি কিনা? অ্যাকচুয়ালি ও নাই, আমি অন বিহাফ অফ নিজাম আমি আনসারটা দেই। বেসিক্যালি যে কোনো রিমুভ করার, এটা ওয়াটার বেস প্রোডাক্টের খুব একটা রিমুভ করার প্রয়োজন নাই। অয়েল বেস যদি হতো বা ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট লাইক ধরেন পলিউরিথিন বেসড কিংবা আদার ইপক্সি বেসড, সেগুলোকে উঠাতে হয়। বাট ওয়াটার বেস প্রোডাক্টটাকে নিউট্রাল করে নিতে হয়, এবং নিউট্রাল করার জন্য হয়ে যাবে। না না, কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ।
আচ্ছা, মনে হয় এখন সবাই ক্ষুধার্ত। আমরা যে ক্লোজিংটা আমরা করতে যাচ্ছি, আমরা ক্লোজিংয়ের শুরুতেই অ্যাকোয়া পেন্টের ডাইরেক্টর আমি আমজাদ সাহেবকে রিকোয়েস্ট করছি শর্টলি কিছু বলার জন্য। ভেরি মাচ। আমাদের সামনে চিফ স্যার উপস্থিত হয়েছে, অ্যাডিশনাল চিফ স্যার এবং সদ্য প্রকৌশলী যারা এলজিডিতে আছেন। খুবই আমি বলবো যে খুব শর্ট টাইমের ভিতরে যে আপনারা আমাদের সঙ্গে এভাবে কোঅপারেট করতে পেরেছেন এবং আমরা আমাদের টিমকে আমি থ্যাঙ্কস জানাবো যে কোঅপারেট করে আমরা এভাবে একটা সেশন করতে পেরেছি আজকে। আমি আসলে শুরুতে প্রেজেন্টেশনের পরে নিজের যে ডেমনস্ট্রেশনটা হয়েছিল, আমি বলছিলাম মাহবুব স্যারকে যে অ্যাকচুয়ালি আমি তো মনে হয় যে প্রতি মাসে এগুলি করলে ভালো, ইন দ্য সেন্স দ্যাট অ্যাকচুয়ালি যত বেশি ঘনভাবে এই ডেমনস্ট্রেশনগুলো হবে তত শক্তিশালী, তত আসলে মেমোরিতে এটা অ্যাডজাস্ট হবে, তত মেমোরিতে আপনার ক্যাপচার হবে। যদি আমরা বছরে একবার করি তাহলে কিন্তু জিনিসটা আসলে হলো না। প্লাস আমি আরেকটা বলেছিলাম দ্যাট আমাদের আসলে যে ভিডিওগুলো যে নিচ্ছে আমরা, এটা উদ্দেশ্যটা হলো যে আমরা যাতে এখান থেকে কিছু ছোট মাইক্রো 1 মিনিট 2 মিনিট 5 মিনিট কিছু ভিডিও করতে পারি, যে ভিডিওগুলো থেকে আপনাদেরকে আবার আমরা দিয়ে দিব। হেন্স যা কিছু আপনাদের কোনো কিছু যদি মানে আবার ক্যাপচার করতে চান সহজ হবে, জিনিসটা আমরা আপনাদেরকে পৌঁছায় দিব। এর বাইরে আসলে আমার টিম তো অনেক কিছু অলরেডি বলেছে। উইথ রিগার্ডস টু ওয়াই অ্যাকোয়া, আমি এটা নিয়ে একটু কথা বলি। টু বি অনেস্ট, পেইন্ট মার্কেট ইটস আ গ্রোয়িং মার্কেট, ইটস আ বুমিং মার্কেট। বাংলাদেশের কথা যদি আমি বলি, বাংলাদেশে কিন্তু প্রায় $5 বিলিয়ন, খেলার কথা না কিন্তু, $5 বিলিয়ন পেইন্ট মার্কেট, কিন্তু প্রায় 70% বলতে পারেন 1 থেকে 2টা কোম্পানি আসলে এটা রাখছে। তা আমাদের কথা হলো যে দেশি ব্র্যান্ড যারা আছি আমাদের মতন অ্যাকোয়া পেইন্টস, 70+ ইয়ার্স অফ হিস্ট্রি, আমার মনে হয় আপনাদের এখানে একটা স্ট্রং রোল আছে যে গভর্নমেন্ট যে ইনফ্রাস্ট্রাকচার, বিদেশি ব্র্যান্ড সহ দেশি ব্র্যান্ড আমি অনুরোধ করব, পাশাপাশি আপনারা অনুরোধ করবো যে স্যাম্পলিং করেন অ্যাটলিস্ট। আপনারা ফাইনাল সিলেকশনে বিভিন্ন কারণের জন্য হয়তো বা আপনাদের বাধা আসবে বা কোনো চ্যালেঞ্জ আসবে, আমি মনে করি যে আপনারা অ্যাটলিস্ট 2টা ব্র্যান্ড পাশাপাশি রাখবেন এবং একটা রাখবেন কম্প্যারিজন পারপাসের জন্যে। যারা সাইটে আপনাদের হাঁটছে যাচ্ছে, আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের এলাকার পিডি অনেকে থাকে যারা অ্যাকচুয়ালি সেখানে একটা ওপিনিয়ন শেয়ার করবে। তো যদি আপনারা পাশাপাশি রাখেন তাহলে আপনার সামনেই কনফিডেন্টলি বলতে পারবেন যে স্যার আমি 2টা ব্র্যান্ডই রেখেছি, আমরা মনে হয় অ্যাকোয়াটা আমরা সিলেক্ট করতে পারি এ কারণ দিয়ে। তা আমি আর কিছু বেশি বললাম না। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সব সময় দেওয়ার জন্যে, পেশেন্টলি শোনার জন্যে। আই হোপ যে এই প্রোগ্রামটার থেকে আমাদের যে বন্ধন, আমাদের যে রিলেশনশিপ, এটারও স্ট্রেংথেন হবে এবং উই ক্যান অ্যাকচুয়ালি অ্যাচিভ সামথিং স্ট্রং অ্যান্ড গুড ফর 2025 সাল। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে এখন, এটা মোটামুটি আমার বলা যেতে পারে 4th সেশন। প্রথমে আমরা উদ্বোধনী পর্ব ছিল, তারপরে আমরা একটা প্রেজেন্টেশন দেখেছি। প্রেজেন্টেশনের 2টা সাইড, একটা হলো ইমপ্লিমেন্টেশন, প্রয়োগ করা, এবং আরেকটা হলো কীভাবে এটা আমরা দীর্ঘায়িত করবো, টেকসই করতে পারি, সেই 2টো বিষয় ছিল। তারপরে আমরা ডেমনস্ট্রেশন দেখলাম। এখন আমরা সরাসরি ক্লোজিংয়ে যাব। আমি অনুরোধ করবো আমাদের এলজিডি অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয়কে আজকে না, আমার বলার কিছু নেই। সম্মানিত অতিরিক্ত প্রধান প্রকৌশলী বন্ধুবর সোহরাব হোসেন, আমার পাশে মাহবুব সাহেব, আমার বন্ধুবর, আরও অনেকে এলজিডিতে ছিলেন। সেই সূত্রে এলজিডিতে আমার অনেক আগে থেকেই যাতায়াত, বাট আমার কেরিয়ার পাওয়ার সেক্টরে, বিদ্যুৎ সেক্টরের। তো যাই হোক, আমি সেদিক থেকে এলজিডিকে একটা আমি মনে করি ওয়ান অফ দ্য মোস্ট সিভিল ইঞ্জিনিয়ার্স ডিপার্টমেন্ট এবং ইনলাইটেড ডিপার্টমেন্ট অন্য অন্য জায়গার চেয়ে, এটা আমার ধারণা যে এখানে অনেক হয়তো সেই দিক থেকে আমি আসছি। আমি যে কোঅপারেশন, সহযোগিতা, সহানুভূতি পেয়েছি, ব্যবসাতে সব হবে তা তো আর না, এটা আমার অনেক, আমি কৃতজ্ঞতা স্বীকার করছি এই মঞ্চে ফোরামে। এই আর কি, এটা একটা বিরাট ব্যাপার। এখান থেকে একজন কোশ্চেন করছেন যে অ্যাকোয়া পেইন্টস এতদিন পরে কেন, একটা কোশ্চেন কিন্তু আসছে, এটা আসছে। এই কোশ্চেন আমি, আমার এমডি মহোদয় বলছেন যে কেন আমি এতদিন যাই নাই, যেই ডিপার্টমেন্ট এত পটেনশিয়াল, ওয়ান অফ দ্য লার্জেস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অবকাঠামোর, সেখানে আমাদের ফুটপ্রিন্টটা ছিল না। তো যাই হোক, এখন হলো আমাদের, আমি এখানে পেইড ডিরেক্টর এলি গ্রুপের,
বাট আমার যেটা নতুন হিসাবে সেটা হলো সব ধরনের সহযোগিতা পাবেন। যদি বলেন পেইন্টার আমাদের যে ল্যাব টেকনিশিয়ান, আমরা রেডি, আপনাদের জন্য আমরা রেডি।